প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি আহমদ হোসাইন তোমাদের আজকের বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রিয় স্কুল, প্রিয় পাঠশালা নরসিংদী অনলাইন পাঠশালা। আজকের ক্লাসের শুরুতে শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুঃখিত, আমরা ক্লাস শুরু করব। আজকের লাইভে তোমাদের সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম। আমি জানি তোমরা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে বসে আছো এই নরসিংদী অনলাইন পাঠশালায় ক্লাস উপভোগের জন্য। আজকের ক্লাসটি এটি তোমাদের অনলাইন পাঠশালায় আমার প্রথম ক্লাস। আমরা ক্লাসগুলো এখন এমনভাবে ডিজাইন করেছি প্রথম ক্লাস হিসেবে যে এটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বাচ্চারাই উপভোগ করতে পারবে, সবারই কাজে লাগবে। অর্থাৎ এই অংশটা সবার পাঠ্য বইয়ে আছে। আমরা আজকের এই ক্লাসটি তোমরা করবে, আমাদের মন্তব্য করবে, আমাদের উৎসাহ দিবে, আমাদের প্রেরণা দিবে, স্কুল কর্তৃপক্ষকে তোমরা সাধুবাদ জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমার ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিংক আছে, সেখানে তোমরা যদি প্রশ্ন করো আমি ইনশাল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। আর আরও একটি কথা বলে রাখি, আমাদের সার্বিক পরিস্থিতি, সার্বিক ম্যানেজমেন্ট, অর্থাৎ নরসিংদী অনলাইন পাঠশালার এই যে ম্যানেজমেন্ট আবহাওয়া অনুকূলে যদি থাকে, সামগ্রিক বিবেচনায় যদি সুযোগ থাকে, আমি তোমাদের সাথে নিয়মিত বাংলা নিয়ে আসব। এবং আমি জানি বাংলা প্রথম পত্র চাইতে বাচ্চাদের বাংলা ব্যাকরণটি বেশি সমস্যা অনুভব করে। আমি বরাবরই তোমাদের ব্যাকরণ ক্লাস নিয়ে আসব। আরও একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের উৎসাহ দাও, আমাদের প্রেরণা দাও, আমাদের পাশে থাকো, আমাদেরকে যদি তোমরা সাহস যোগাও, তাহলে আমরা নিয়মিত আসব এবং আমরা চেষ্টা করব যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিতে। অর্থাৎ আজকে আমরা একেবারে ব্যাকরণের যে স্টার্টিং পয়েন্ট আছে, ভাষাতে তেমন কিছু বোঝানোর নাই। আমরা আসলে ব্যাকরণিক যে টার্মগুলো একটু বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই জন্য আমরা আজকে শুরু করব তোমাদের পাঠ্য বইয়ের যে ধ্বনি বর্ণ আছে না, এই ধ্বনি বর্ণ দিয়ে শুরু করব। ইনশাল্লাহ তোমাদের যদি আমরা কাছে পাই, তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। আমাদের যেই ক্লাস পর্যন্ত কমন আলোচনা করা যায়, ধ্বনি বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সন্ধি, এগুলো কিন্তু 6 to 10 সবার আছে, কমন আলোচনা করব। এগুলো কমন আলোচনা হয়ে গেলে তখন আমরা ক্লাস ভাগ করে দিব, যে হ্যাঁ 7-এ যেটা আছে 8-এ নাই, 8-এ যেটা আছে 9-10-এ নাই। সেই আনকমন যখন অধ্যায়গুলো চলে আসবে, তখন আমরা বলবো যে আজকে 7-এর ক্লাস, আগামীকালকে 8-এর ক্লাস, তারপরের দিন 9-10, তারপরের দিন 6, এইরকম করে আমরা ধারাবাহিকভাবে আসার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বাড়াই, ক্লাসে চলে যাই। আমরা বলেছি তোমাদের যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ।
আসো, ধ্বনি এবং বর্ণ জিনিসটা কি আমরা আগে দুটোকে ভালো করে বুঝবো, বোঝার পর হৃদয়ঙ্গম করব। এবং আমি তোমাদের বলে রাখি, আজকের এই ক্লাসটি থেকে তোমরা ধ্বনি এবং বর্ণের যে আমরা স্বরূপটা তোমাদের সামনে উন্মোচন করব, এইটা হৃদয়ের মধ্যে এমন করে পেস্ট করে দিবে, এমন করে লাগায় দিবে, এমন করে ধরে নিবে, মনের মধ্যে এমন শক্ত করে বসায় দিবে যে আর যেন জীবনে কখনো এটা তুমি আর না ভুলো। ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে ধ্বনি নিয়ে কথা বলি। ধ্বনি, ধ্বনি মানে কি? সহজ কথা, সহজ কথা। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ। আওয়াজ আমরা বলতে পারি এরকম কোনো শব্দ, তার মানে এটা কমন কথা, ব্যাকরণের কথা এখনো শুরু করিনি। মানে কি? এই যে আমি বললাম এটা একটা আওয়াজ, আমি বললাম টেবিলে মারলাম, এটাও কিন্তু একটা ধ্বনি। কিন্তু আমাদের এই যে যদি নর্মাল আরো সুন্দর করে যদি আমরা নর্মালি বলি যে আমরা কান দিয়ে যা শুনি তাই ধ্বনি। কানে কি শোনা যায়? আওয়াজ, ধ্বনি। তাহলে আমরা কান দিয়ে যা শুনি তাই কি? ধ্বনি। কিন্তু ব্যাকরণে কি সেটা চলবে? চলবে না। এই দেখো, আমরা বলি শব্দ, ফিজিক্সে একরকম শব্দ, ব্যাকরণে আরেক রকম শব্দ। ব্যাকরণের শব্দ কি? যে একাধিক বর্ণ মিলে যদি একটা অর্থ প্রকাশ করে, পড়ার উপকরণ, বই, শব্দ। কিন্তু ফিজিক্সে কি বলে? ফিজিক্সে বলে যে দুটো বস্তু পরস্পর ঘর্ষণ লাগলে যে আওয়াজ হয় সেটাই কি? শব্দ। এখন তুমি যদি তোমার লেখো যে আমরা একটি বস্তুর উপর আঘাত করলে যেটা হয় সেটা শব্দ, তাহলে এটা ব্যাকরণে চলবে না, এটা ফিজিক্সে চলতে পারে। তাহলে আমরা ধ্বনি মানে আমরা নর্মালি বলতে পারি অর্থ। অর্থ দুই রকমের হয়, একটি আবিধানিক অর্থ, একটি পারিভাষিক অর্থ। তাহলে আমরা যদি বলি যে আবিধানিকটা, আভিধানিক, আবিধানিক মানে কি? অভিধান খুঁজলে তুমি কি অর্থ পাবা? তাহলে অভিধান মানে ধ্বনি মানে তুমি পাবা আওয়াজই পাবা, আওয়াজ, আওয়াজ। এটা অভিধান খুঁজলে পাবা তুমি, আওয়াজ। তাহলে পারিভাষিক কি? আবিধানিক আর একটা হচ্ছে পারিভাষিক। পারিভাষিক ভাবে ধ্বনি অর্থ কি? এবার আমাদের পারিভাষিক মানে কি? পরিভাষা। প্রত্যেকটা বিষয়ের একটা করে পরিভাষা আছে, অর্থাৎ কতগুলো টার্মিনোলজি নিয়ে একটা সাবজেক্ট তৈরি করা হয়। তুমি যে অঙ্ক করো না, অঙ্কের কতগুলো পরিভাষা আছে। কি? যোগ, বিয়োগ, ভাগ, গুণ, তারপরে এই যে সরল, ভগ্নাংশ, তারপরে হর, লব, লসাগু, গসাগু, এগুলো কিসের পরিভাষা? গণিতের পরিভাষা। তারপরে এই যে বল, বেগ, ভর, এগুলো সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি কি কেনা যেন তোমরা পড়ো, সেগুলোর পরিভাষা। কিন্তু এরকম আমাদের বাংলা ব্যাকরণের পরিভাষা আছে, ধ্বনি, বর্ণ, শব্দ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পরিভাষা। তাহলে আমরা এই যে সাবজেক্ট, পরিভাষা মানে কি? ওই বিষয়ের ভাষ্য মতে। তাহলে ব্যাকরণের ভাষ্য মতে ধ্বনি হচ্ছে আমরা বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করি সেটা কি? ধ্বনি। কেমন? তাহলে আমরা যদি এরকম বলি যে এই বাকযন্ত্রের শব্দটা ছিল বাক যোগ যন্ত্র, সন্ধি হয়ে গেছে বাকযন্ত্রের সাহায্যে, সাহায্যে আওয়াজকে, আওয়াজকে ধ্বনি বলে। এই হচ্ছে ধ্বনির হচ্ছে কি? কমন সংজ্ঞা। এখন যে যেভাবে গুছিয়ে বলতে পারো, আমি এটা কনক্রিট সংজ্ঞাটা বললাম, এখন তুমি তোমার মতো করে লিখবে। যদি তোমার কথার শব্দ চয়ন, অর্থ, ভাব ঠিক থাকে, তোমার আইডিয়াটাই কারেক্ট। একদম হুবহু বই থাকতে হবে এমনটি আমি মনে করি না, কারণ সৃজনশীলতা আছে। এমনও হতে পারে বইয়ে যে সংজ্ঞাটি দেওয়া আছে তার চেয়ে তোমার সংজ্ঞাটিও চমৎকার হতে পারে, পারে না? অবশ্যই পারে, কারণ তোমার নিজস্ব একটা মেধা আছে, একটা মনন আছে। সুতরাং বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত বা করা আওয়াজকে কি বলে?
ও আমরা এখানে উচ্চারিত বা যে শব্দ সেটাকে কি ধ্বনি বলে। কেমন? আচ্ছা, এখন এই যে ধ্বনিগুলো আমরা বলি, আমরা এতক্ষণ কি শিখলাম? ধ্বনির শুধু সংজ্ঞাটা শিখলাম, দুই রকম সংজ্ঞা, একটা আবিধানিক অর্থ শিখলাম, একটা পারিভাষিক কি সংজ্ঞা শিখলাম। কেমন? তাহলে এবার আসো, এবার আমরা ধ্বনির প্রকার জানি। ধ্বনির প্রকার এগুলো বাংলা ব্যাকরণের ভাষায় দু প্রকার। ধ্বনিগুলো কয় প্রকার? দু প্রকার। একটি নাম হচ্ছে স্বরধ্বনি, দুই নাম্বার হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর এই যে ব্যঞ্জন ধ্বনি, এই দুটো আমরা সবাই বুঝি। কেমন? আচ্ছা, এখন দেখো এর বাইরে আর কিছু নাই। আমাদের ধ্বনির আলোচনা এখানে শেষ। তবে তোমাদের একটু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান, বা কোনো কোনো বইয়ে এরকম থাকতে পারে মৌলিক উপাদান। উপাদান আর উপকরণ একটা আছে, কিন্তু দুটা দুই রকম জিনিস। কেমন? মূল উপাদান মানে একদম ডিপ লেভেল, যার পরে আর কিছু নাই। আমি একটা উদাহরণ দিই, উপাদান উপকরণ। এই যে এই কলমটা তৈরি করেছে, এইটা একটা উপকরণ, নট উপাদান। উপকরণ মানে কি? এটা একটা শিক্ষা উপকরণ, এটা দিয়ে আমরা একটা কাজ করি। বাট এইটার যে ডিপ লেভেল মানে কি? এইটার উপাদান কি? এইটার উপাদান হচ্ছে প্লাস্টিক। তিনটা উপাদান আছে, সামনে একটু শোলা, অর্থাৎ যেটা নিব আকারে ব্যবহৃত হচ্ছে, আর কি আছে ভিতরে লিকুইড কালি। তাহলে এই তিনটা হচ্ছে এটার উপাদান, কলমের উপাদান। আর কলমটা হচ্ছে কি? একটি উপকরণ। তাহলে এই ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে এই ধ্বনি, ভাষার মূল উপাদান। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল উপাদান, আচ্ছা তোমাদের একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, আসো, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। ভাষার মূল উপাদান বলেছি আমি। তাহলে আমাদের যে ভাষা, আমি বলি দেখো, ধ্বনিকে ভাষা বলা যাবে না, শব্দকে ভাষা বলা যাবে না, বাক্যকে ভাষা বলা যাবে। অর্থাৎ ভাষা মানে কি? ভাষা মানে হচ্ছে মনের ভাব প্রকাশক মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমে তোমাকে আমি আমার মনের ভাব প্রকাশ করি। তাহলে একটি মনের ভাব প্রকাশের চূড়ান্ত এবং পূর্ণ রূপ হচ্ছে কি? বাক্য। তোমাদের বইয়ে লেখা আছে, দেখবা যে ভাষার যে অংশ দ্বারা মনের চূড়ান্ত রূপের বহিঃপ্রকাশ হয় তাকে বাক্য বলে। কেমন? বা তুমি কমন সেন্সে এরকম বলে, এক বা একাধিক পদ মিলিত হয়ে যদি মনের অর্থ পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পায় তাকে কি বলে? বাক্য বলে। তাহলে এইটা হচ্ছে কি? ভাষা, একটা বাক্য। আসো আমরা ধ্বনি যে ভাষার মূল উপাদান, এবার একটা বুঝি। একটা বাক্য লিখলাম, আমরা, আচ্ছা, আমরা বই পড়ি, একটি বাক্য। একে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে প্রাথমিক পর্যায়ে পাবা তুমি হচ্ছে আমরা স্ল্যাশ বই স্ল্যাশ পড়ি। এখন এগুলো আর কি, এটা ছিল বাক্য। এখন পরেরটার বাক্য নাই, আলাদা আলাদা হয়ে গেল, সেগুলো কি হয়ে গেল? এখন আমরা একটা শব্দ, বই একটা শব্দ, পড়ি একটা শব্দ। কেমন? আচ্ছা, এখন আমরা এগুলোকে আরো ভাঙতে পারি। এরকম পেলাম আ যোগ ম যোগ অ যোগ র যোগ আ, এই একটা অংশ আমরা। তারপরে এখানে আছে কি? ব যোগ অ যোগ রস্বই, এই একটা। পড়িতে কি আছে? প যোগ অ যোগ ডয় বিন্দু র যোগ রস্বই। এখন এগুলো কি হলো?
এগুলো হলো আমরা বলি বর্ণ বা বর্ণের লিখিত রূপকে কি বলে? ধ্বনি। আমরা ধ্বনিতেই যাই, ওটা না বলি। এগুলো হচ্ছে এক একটা কি? ধ্বনি। এখন তুমি আকে ভাঙো তো, কোনো রাস্তা নেই। মকে ভাঙতে পারবে না, অর্থাৎ অকে, রকে, আকে, এই যে মৌলিক মানে কি? জিস্ট, মূল, এরপরে আর রাস্তা নাই। সুতরাং দিস ইজ মৌলিক উপাদান। মৌলিক মানে কি? মৌলিক এটা এমন একটা শব্দ, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পরিসংখ্যান থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, যুক্তিবিদ্যা, সকল সাবজেক্টে মৌলিক শব্দটার অর্থ একই, যা ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, ব্যাখ্যাও করা যায় না। ঠিক আছে? তাহলে এটাকে তুমি আর ভাঙতে পারবে না, এগুলো মৌলিক। এবার তুমি আসো, এই যে আমরা এখানে অনেকগুলো ধ্বনি পেলাম, এখানে কয়টা? 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা দেখো আমি কিছু বৃত্ত করে দিচ্ছি। এখানে প, এখানে ডয়াবিন্দুরা। বৃত্তর বাইরে যেগুলো আছে, আমি সমগ্র বাংলা ভাষাকে যদি বিশ্লেষণ করে কোটি কোটি বর্ণ বের করি, তা 2 প্রকারে পাওয়া যাবে। যেগুলো বৃত্তের বাইরে সেগুলোকে আমরা বলবো স্বরধ্বনি, আর যেগুলো বৃত্তের মধ্যে সেগুলোকে আমরা বলবো ব্যঞ্জনধ্বনি। আশা করি বিষয়টা তোমাদের একেবারে জলবত্র তরলং, পানির মতো পরিষ্কার হয়েছে। বুঝেছ না? তাহলে এই জন্যই বললাম যে ধ্বনিগুলো হচ্ছে কি? ভাষার মূল উপাদান বা মৌলিক উপাদান। আর এই ভাষার ধ্বনিগুলো প্রধানত 2 প্রকার। আমরা মৌলিক উপাদান থেকে প্রকার বের করে নিলাম। একটি হচ্ছে স্বরধ্বনি, আর একটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। হ্যাঁ, আমাদের অনেকেই এটা বলে, ক স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? না, সরি, ক এটা ব্যঞ্জন ধ্বনি না ব্যঞ্জন বর্ণ? অবশ্যই ব্যঞ্জন বর্ণ। আমাদের বইও, আমি অবাক হই, আমাদের বইয়েও কিন্তু লেখা আছে স্বরধ্বনিগুলো আর রস্বই। ন, ধ্বনি তো আনসিন একটা ব্যাপার, ধ্বনি তো দেখা যাবে না, যা দেখা যাবে তাই কি? বর্ণ। আমরা এতক্ষণ যেগুলো লিখলাম এটা বোঝানোর জন্য লিখলাম, কিন্তু ধ্বনি শুধু মুখের ব্যাপার। যখনই লেখার ব্যাপারে চলে আসবে তখন আর ধ্বনি ধ্বনি থাকবে না, ইট উইল বি কনভার্টেড ইন বর্ণ, সেটা বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং আমরা বললাম ধ্বনির প্রকার 2 রকম, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ধ্বনি পড়তে পারবো না, ধ্বনি তো দেখাই যায় না, ধ্বনি শুধু শোনার বিষয়। তাহলে আমরা যদি ধ্বনি নিয়ে লেখাপড়া করতে হয় তাহলে কি করতে হবে? এটাকে ভিজুয়াল করতে হবে, দৃশ্যমান করতে হবে, এটাকে পঠনযোগ্য করতে হবে, দৃষ্টিগোচর করতে হবে। তাহলে করলে কি করতে হবে? আমাকে এই ধ্বনিকে কনভার্ট করতে হবে বর্ণে। তাহলে আমাদের এই ধ্বনির এই পর্যন্তই খালাস, আর সামনে কোনো কথা বলার দরকার নাই। আমরা জানি যে ধ্বনি আমাদের 2 প্রকার, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। এবার চলো আমরা আমাদের শিরোনামের যে আরো একটা অংশ ছিল, সেই অংশটার নাম কি? সেই অংশটার নাম হচ্ছে বর্ণ। আমরা এবার আসো বর্ণ। আমি তোমাদের একটু আগেই বললাম, এখন এই ধ্বনিগুলোকে দৃষ্টিগোচর করতে হলে, পড়তে হলে, আমাদের লিখতে হলে আমাকে কি করতে হবে? আওয়াজ, আনসিন, এটাকে ভিজুয়াবল করতে হবে, দৃষ্টিযোগ্য, দৃষ্টিগোচরে আনতে হবে। আমাদেরকে এটা দেখতে হবে, পড়তে হলে দেখতে হবে, আর দেখতে হলে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এবার ধ্বনিগুলোকে কনভার্ট করব। নাম দিলাম কি? বর্ণ। বর্ণ কাকে বলে আমরা একটু বলি। তোমরা বর্ণের 3-4 রকমের সংজ্ঞা আছে। ধ্বনির লিখিত রূপ, অবলিক সাংকেতিক চিহ্ন, অবলিক নির্দেশিত প্রতীককে বর্ণ বলে। তার মানে কি দাঁড়ালো? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে।
ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে, ধ্বনির নির্দেশিত প্রতীককেও বর্ণ বলে। আরও একটা আছে, এটা এখনো বলি নাই, আর একটা কমন সেন্স, যে তুমি যদি বলো যে স্বরধ্বনি কাকে বলে, তাহলে তোমার প্রশ্নটা হতে পারে, উত্তরটা হতে পারে 4 ভাবে। স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে। তোমাকে প্রশ্ন করলো স্বরবর্ণ কাকে বলে, তুমি বলবা যে স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ বলে, স্বরধ্বনির সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে, বা স্বরধ্বনির লিখিত নির্দেশিত প্রতীককে স্বরবর্ণ বলে। বা আমরা এমনও বলতে পারি স্বরধ্বনি দ্যোতক লিখিত রূপকেও কি বলে, বর্ণ বলে। তাহলে স্বরবর্ণ বলে। তাহলে আমরা এইটা, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটু ডিপে যাই। আমরা পেলাম কি, বর্ণের সংজ্ঞা পেয়ে গেলাম। তারপরে আমরা এবার একটু প্রকার বলি। তাহলে বর্ণ কয় প্রকার, আমাদের ধ্বনি কয় প্রকার ছিল, 1 2। তাহলে আমরা যদি এবার বলি বর্ণের প্রকার, তাহলে এটা 2 প্রকার, 1 স্বরবর্ণ, 2 ব্যঞ্জন বর্ণ। ক্লিয়ার? আমরা ধ্বনি পেলাম কয় রকম, 2 রকম, 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। তো মাথায় রাখবা সচরাচর অ তোমাকে যদি স্যার বলেন অ কি, তুমি বলবা স্বরধ্বনি। কেন অ স্বরবর্ণ নাই? হ্যাঁ স্যার, লিখিত রূপ তখন স্বরবর্ণ। তার মানে মুখে যদি বলে অ স্বরধ্বনি ও স্বরবর্ণ, যখন আমি এমনি মুখে বলবো অ কি বিশুদ্ধ রূপ, আমি যদি বলি এ অ কি, এ অ লিখে দিলাম তোমাকে, এটা অবশ্যই অবশ্যই স্বরবর্ণ, নট স্বরধ্বনি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসো, আমরা বললাম যে ধ্বনি 2 প্রকার ছিল, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। আর বর্ণ আমরা পেলাম কয় রকম, 2 রকম। একটা পেলাম কি স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন আমার একটি প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, এই যে বর্ণকে বর্ণ কেন বলে? কেউ ভেবেছো এরকম, এটার নাম বর্ণ কেন, অন্য কিছু হলো না কেন, কি জন্য? আমরা একটু তোমাদের এটা একটা টিপস দিয়ে দিই, কাজে লাগবে। বা যে সমস্ত সহকর্মী বন্ধুরা আমাদের এই ক্লাসটি দেখছেন তাদের জন্য তো অবশ্যই লাগবে। খেয়াল করো, এই যে বর্ণ, এইটা আমরা আগে বিবর্তনটা দেখার আগে আমরা বলে নিই ধ্বনি আনসিন, কিন্তু বর্ণ সিন। আনসিন জিনিসটাকে সিন করছি, ইনভিজিবল জিনিসটাকে আমরা ভিজিবল করছি কি দিয়ে? আমরা করছি রং দিয়ে, যেটাকে আমরা বলি কালি দিয়ে করছি আমরা, কালি। অর্থাৎ আমি মুখে বলছি অ, এখন আমি এখানে লিখলাম হচ্ছে অ, মুখেরটা ছিল স্বরধ্বনি, এটা হলো স্বরবর্ণ অ। তাহলে মুখেরটা তুমি দেখতে পাওনি, আমি কি বলেছি, তবে তুমি জানো যে অ এর একটা শেপ আছে, একটা আকৃতি আছে। এই আকৃতিটা বলে বোঝানো যাবে না, স্যার অ এইরকম অ, এটা বলে বোঝানো যাবে না। তাহলে কি করতে হবে, আমাকে লিখে তার শেপটাকে লিখে দেখাতে হবে। লিখলে কি দিয়ে লিখবা তুমি? কলম দিয়ে। কলম দিয়ে তো লেখা যায় না, এই লিখলাম, কই লিখলো, এই তো কলম মার্কার, লিখলো না। আমি লিখছি কালি দিয়ে। অর্থাৎ অ এর যে একটা শেপ আছে, এই শেপটাতে যখন আমি রং লাগাচ্ছি, এই বর্ণ শব্দটা আগে ছিল কি বরণ, বরণ থেকে হলো কি আসলে এটা রং। আমাদের গায়ের রং কি, এই মেয়েটার গায়ের বরণ কি রে, শ্যাম বরণের। এই যে বরণ, শ্যাম বরণ উজ্জ্বল বর্ণের, গায়ের বরণটা ওর খুব মিষ্টি। তো বরণ মানে কি? বরণ মানে হচ্ছে রং। তাহলে বর্ণকে বর্ণের ধ্বনির শেপকে রং দিয়ে রাঙানো হয় বলে এটাকে বর্ণ বলে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা ধ্বনি পেয়েছি, ধ্বনির সংজ্ঞা পেলাম, ধ্বনির প্রকার পেলাম, আমরা
বর্ণ সংজ্ঞা শিখলাম, আমরা বর্ণেরও কি করলাম, প্রকার পেলাম। এবার আমরা এই বর্ণের কি করব, আমরা এবার বর্ণের নানানবিধ দিক আছে, আমরা দিকগুলো কি স্টেপ বাই স্টেপ শিখব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বর্ণ পেলাম, তোমরা বলতে পারো, আমি যদি তোমাদের এরকম বলি যে বাংলা বর্ণমালা কয়টি, তোমরা নিশ্চয় অনেকেই বলবে বাংলা বর্ণমালা 50টি, বলবে না? কেটে দিলে বলবো স্যার স্বরবর্ণ হচ্ছে 11 আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্যার 39, সব মিলিয়ে 50টি হয়। নো, তুমি ভুল ধারণায় আছো। কেমন? বাংলা বর্ণমালা হচ্ছে মাত্র হচ্ছে কি একটি, অর্থাৎ স্বরবর্ণ, তোমরা একটা নোট লিখে রাখতে পারো, এখানে লিখতে পারতো এরকম, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণকে একত্রে এ ভাষার বর্ণমালা বলে। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা 50টি। তার মানে এই বর্ণমালা শব্দটি প্লুরাল শব্দ। কেমন? সাপোজ তোমাকে যদি বলে এটা অনেকটা তসবির মতো, তসবি কয়টা? একটা। তসবি দানা কয়টা? 33টা বা 100টা। সুতরাং বর্ণমালা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড, সমস্ত বর্ণ মিলে আমরা এখন বলি না যে আমাদের অক্ষরমালা বলি, তারপরে তারকাপুঞ্জ বলি। তারকাপুঞ্জ মানে কি? আকাশে সব তারা মিলে একত্রে পুঞ্জ, তারকাপুঞ্জ। শিক্ষক বৃন্দ বলি, শিক্ষক বৃন্দের মধ্যে অনেকগুলো শিক্ষক থাকেন, ইন্ডিভিজুয়াল একটা একটা করে, তখন আলাদা করে। হ্যাঁ, আমাদের শিক্ষক বৃন্দ এখানে বসেন, এই ঘরে এই রুমটা শিক্ষক বৃন্দের, কিন্তু শিক্ষক বসেন কজন এখানে? 20 জন 25 জন। এইরকমই আমাদের বর্ণমালা একটি, আর বর্ণমালার মধ্যে বর্ণ আছে কয়টি? 50টি। নিশ্চয় মনে থাকবে বন্ধুরা। চলো এবার আমরা আগে বাড়ি। আমরা এই যে এতক্ষণ ধরে ধ্বনি শিখলাম, বর্ণ শিখলাম, এবার আমরা বর্ণগুলো কয় রকম পেয়েছি মনে আছে তোমাদের? মনে আছে কয় রকম পেয়েছি? হ্যাঁ, 2 রকম পেয়েছি। কি কি? একটি স্বরবর্ণ আর একটি কি ব্যঞ্জন বর্ণ। আমরা এখন থেকে আর ধ্বনির কথা মনে না রাখলেও হবে। আমরা এখন যত সামনে যাব সব কি বর্ণের কিচ্ছা, আর ধ্বনির কিচ্ছা সামনে নেই। কেমন? আচ্ছা, আমরা শুরুতেই এবার তোমরা নতুন একটি পেজ নাও, অথবা এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম তোমরা যেটুকু নোট করেছো একটা গ্যাপ দিয়ে লেখো। আমরা তাহলে এই শিরোনামটা মুছি, ধ্বনি বর্ণ মুছে দিই। তোমরা একটা গ্যাপ দিয়ে লিখবা যে স্বরবর্ণ। আমরা এখন এইটা পড়ব, যতদূর সম্ভব হয় এইটা পড়ব। আগামী ক্লাসে ব্যঞ্জন বর্ণ পড়ব, তারপরে আমরা একটা ফলার ক্লাস নিব, তারপরে যুক্ত ব্যঞ্জনের একটি ক্লাস নিব, এরপরে আমরা বর্ণ সংক্রান্ত আলোচনাটা ক্লোজ করে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা স্বরবর্ণ। সংজ্ঞা আমি কিন্তু বাই দিস টাইম তোমাদের কৌশলে আগেই স্বরবর্ণের সংজ্ঞা বলে দিয়েছি, মনে আছে না তোমাদের? স্বরধ্বনি থেকে স্বরবর্ণ যখন বললাম আমরা বলে দিলাম। তবে তুমি স্বরবর্ণের সংজ্ঞা মোট 3টা বলতে পারো। কয়টা? 3টা। একটি বর্ণ হচ্ছে আমরা বললাম যে সকল বর্ণ উচ্চারণের
সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধা পায় না তাদেরকে কি বলা হয়? স্বরবর্ণ বলে। এটা গেল 1 নম্বর সংজ্ঞা। যে সকল বর্ণ উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের বা মুখের বা বাকযন্ত্রের যাই বলো কোথাও বাধা পায় না তাদেরকে কি বলে? স্বরবর্ণ বলে। এইটা গেল একটা সংজ্ঞা। তুমি এরকমও বলতে পারো যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায় তাদেরকে স্বরবর্ণ বলে। এটাও বলতে পারো, কেউ কাটতে পারবে না। তুমি যদি এরকম বলো এটাও কেউ কাটতে পারবে না। স্বর ধ্বনি নির্দেশক বা দোতিত বর্ণসমূহকে স্বরবর্ণ বলে। ইটস অলসো পারফেক্ট ডেফিনেশন। এটাও একটা যথার্থ এবং উপযুক্ত কি সংজ্ঞা। তাহলে আমরা স্বরবর্ণের সংজ্ঞাগুলো শিখলাম। এবার খুবই তথ্যবহুল একটি ছক দিব তোমাদের বোর্ডে, কেমন? তোমরা আশা করি যে এবার এই ছকটি খাতায় তুলে নেবে, খুবই কাজে লাগবে। আসো আমরা স্বরবর্ণের একটা ছক দেখি। তোলা হয়েছে না? ধন্যবাদ। আমরা এবার শিরোনামে কি লিখব? স্বরবর্ণের ছক। ছকটি হবে ডানে বামে হবে 4টি, উপর নিচে 7টি। মাঝের 2 ঘরটা আমরা একটু বড় বড় রাখবো। হ্যাঁ, এই হচ্ছে 7টি হবে 2 3 অর্থাৎ ওটা দিয়ে 4 5 6 7। হ্যাঁ, তবে এই রো হচ্ছে 1 2 3 4 5 6 7, কলাম হচ্ছে 1 2 3 4। তাহলে তুমি এই 4/7 একটা কলাম নিবে, আর এই মাঝের যে কলামগুলি একটু বড় রাখবে, কেমন? এবার আসো, আমরা বললাম বর্ণের চিহ্ন বা প্রতীক বলতে পারি উচ্চারণ স্থান। তারপরে এটা হচ্ছে বর্ণের নাম। আমরা জানি যে বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ওর নামকরণ হয়। বর্ণের নাম, তারপরে এটার নাম হচ্ছে সংক্ষিপ্ত রূপ। প্রথমে 1 জোড়া বর্ণ আছে, একটি হ্রস্ব একটি দীর্ঘ। এইটিকে বলা হয় অ আর হচ্ছে আ। এরা দুজনেরই উচ্চারণ স্থান সেম, এক জায়গাতেই উচ্চারণ হয়। এটার নাম হচ্ছে কণ্ঠ / জিহ্বামূল। এই জন্য এটাকে বলা হয় কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় বর্ণ। কেমন? অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, আর আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই আকারটা।
তারপরে আসো হ্রস্ব ই দীর্ঘ ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস মনে পড়ে গেল। অত্যন্ত মজার বিষয় হলো এই কথাটা একেবারে চিরন্তন সত্য যে আমাদের অনেক শিক্ষার্থীরা শুদ্ধ রূপে স্বরবর্ণ উচ্চারণ করতে পারে না। এই দায়ভার আমাদের, আমরা তোমাদের হয়তো সেভাবে শেখাতে পারিনি। কেমন দুঃখ প্রকাশ করছি। অনেকেই বলে, বানান করতে বলে, এইটাকে বলে কি হিসিকার, এটি কি হুসুকার। আরে বাবা, হিসি হুসু তো এইখানে নাই। কেমন তাহলে এগুলোর উচ্চারণটা শুদ্ধ করে আমাদের শিখতে হবে। আমার কাছে কথা হচ্ছে বর্ণই তো মোট 11টা, এবং এই 11টি বর্ণ যদি আমি একবার শিখে নিই তাহলে তো সারাটা জীবন আমার সাথে থাকছে। তাহলে শুদ্ধ রূপটা শিখতে অসুবিধাটা কোথায়? তাই না? আমার সাথে তোমরা একমত না? ভেরি গুড। হ্যাঁ, যেমন এটা হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। কেমন? আমরা পরে বলবো, একটা একটা করে বলবো। তাহলে এগুলো উচ্চারণ স্থান হচ্ছে কি তালু, এই জন্য এগুলোকে বলা হয় তালব্য বর্ণ। হ্রস্বের উচ্চারণ স্থান হচ্ছে এইটা, দীর্ঘের উচ্চারণ সংক্ষিপ্ত রূপে এইটা। এরপরে আসো আমরা হ্রস্ব উ আর দীর্ঘ উ, এদের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। হ্যাঁ, এগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। খেয়াল করো, এই যে এখানে কণ্ঠ বানানো একরকম, এইখানে একরকম, এখানে ওষ্ঠ বানানো একরকম, এইখানে একরকম। কেন? এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সম্বন্ধ জাতীয় বর্ণ, অর্থাৎ ওষ্ঠ সম্পর্কীয় বা সম্পর্কিত বর্ণগুলোই ওষ্ঠ বর্ণ। এটা বিশেষ্য পদ, ঠোঁটের নাম, এটা হচ্ছে ওষ্ঠ সংক্রান্ত বর্ণ, এটি বিশেষণ। সুতরাং এটা জফলা, এটা জফলা ছাড়া। হ্রস্বর সংকেত এরকম, দীর্ঘ সংকেত এরকম। এরপরে আসো কি রি। রি এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। অত্যন্ত পরিতাপের বিষয়, এই গ্রুপে মাত্র একটি, এটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ এই। এরপরে আসে হচ্ছে এ, ওই। এদের উচ্চারণ স্থান দুই জায়গা থেকে, একত্র দুই জায়গা থেকে, কণ্ঠ আর তালু, এই জন্য এদেরকে বলা হয় কণ্ঠ তালব্য বর্ণ। শেষ গ্রুপে আছে ও, ও। এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ আর হচ্ছে ওষ্ঠ। কণ্ঠস্থ সন্ধি, কণ্ঠ যোগ ওষ্ঠ সন্ধি হয়ে অয়ের পরে ও থাকলে সন্ধিতে ঔকার হয়ে যায়। এদের শব্দটা হবে কণ্ঠস্থ বর্ণ। এখানে এটা ঘর করে রাখো তো, দুটো বর্ণ জিনিস আমরা এটা দিয়ে রাখি। হ্যাঁ, এটা তোমাদের এক্সট্রা জ্ঞান, পরে কথা বলবো এই নিয়ে। কেমন? তাহলে আমরা ছকটা লক্ষ্য করলাম। ছকে আমরা স্বরবর্ণগুলো দুই রকম পেলাম। এখানে মোট বর্ণ কয়টি আছে? 1 2 3 4। আমরা উচ্চারণটা শিখে নিই একটু। অ, আ, অনেকে স্বরে বলে, এইটা বুঝি না, আমার সাথে এটা মিলে না। স্বরে অ যদি বলি, স্বরে আ যদি বলি, তাহলে এইটা কি স্বরে হ্রস্বই নাকি? এটা স্বরে দীর্ঘই, স্বরে হ্রস্ব, স্বরে দুই। এই ক্ষেত্রে স্বরে মানে এইটা এসছে আমার কাছে মনে হয়, যতটুকু আমি পড়াশোনা করে পেয়েছি, প্রাচীনকালে শুরু করে আমরা এই যে স্বরবর্ণ শুরু করছি। হ্যাঁ বল, স্বরে কি শুরু করছি? স্বরে। হ্যাঁ, স্বর, তাহলে শুরু কর স্বরে অ। আমার মনে হয় স্টার্টিংটা স্বরবর্ণ মনে করিয়ে দেওয়ার জন্য যে শুরু হয়েছে স্বরে অ, স্বরে আ। হ্যাঁ, আবার আরেকটা জিনিস খেয়াল করো, হ্রস্ব ই, এটিও ধ্বনিতাত্ত্বিক দিক থেকে অশুদ্ধ। কেমন করে অশুদ্ধ? আমরা বললাম যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখের ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও বাধা পায় না। আমি যখন হ্রস্ব দীর্ঘ বলবো তখন বাধা পাই। আসলে এগুলো উচ্চারণ হওয়া ছিল অ, আ, ই, ই, ও, রি, এ, ওই,
ও ও কোথাও বাধা পাই না। কেমন? যাই হোক, আমাদের এখন বইয়ে যেটা আছে সেটাই আমাদের ফলো করতে হবে। এত উঁচু লেভেলের কথা আমার মনে হয় যে তোমাদের মনে না রাখলেও চলবে এই অংশটুকু। তাহলে অ আ রস্য, রস্য শব্দটা এই 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 বানান এরকম, বানানটা খেয়াল করবা, মাত্র দুটা বর্ণ এরকম হয়। রস্য, রস্য ই দীর্ঘ ই, রস্য মানে কি ছোট, ই আর ই, বড় ই ছোট ই, এখানে উ দুইটা, ছোট উ বড় উ, ছোট উ কে বলছি রস্য উ, এটা কি দীর্ঘ উ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি এটা মনে রাখার জন্য বলছেন যে কেউ যদি রস্য উ মনে রাখতে পারে, উনি বলছেন হর্স এবং জুতা এবং ঘোড়া, হর্স ঘোড়ার ইংরেজি হর্স, জুতার ইংরেজি শু, এই হর্স শু একসাথে উচ্চারণ করলেই এটা পাওয়া যায়। কেমন? এইটা একটা শর্টকাট দিলাম। যাই হোক, রস্য উ, দীর্ঘ উ, রি এ ওই ও ও। ঠিক আছে, আমাদের এই বর্ণ মোট কয়টি আছে? মোট হচ্ছে 11টি। এখানে কার আছে মোট কয়টি? কার হচ্ছে মোট 10টি, বিকজ অফ অয়ের কোনো কার নেই, অয়ের কোনো কার নেই। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ আছে বন্ধুরা। তোমাকে বলবে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। কার মোট কয়টি? 10টি। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই বা কার নাই? অয়ের। তোমাকে প্রশ্ন করবে যে উচ্চারণের স্থান অনুযায়ী স্বরবর্ণগুলো কয় প্রকার? 1 2 3 4 5 6 প্রকার। হ্যাঁ, তারপরে আমাদের আরো প্রকার আছে, আমরা আস্তে আস্তে সামনে যাব। তোমাদের প্রিয় বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এই দুটি বর্ণ আমি শেষে লিখেছি যা সংস্কৃতে ছিল, আমাদের নেই। যেমন ধরো এই যেমন এইটাকে বলা হয় দীর্ঘ রি। আমাদের যেমন রস্য ই রস্যও আছে, সংস্কৃতে এখনো দীর্ঘ রি আছে। দীর্ঘ রি এর কারটা এইরকম, আমাদের রি এর কার কি? এইটা। দীর্ঘ রি এর কারটা এইটা। যেমন প্রয়োগ দেখো, শব্দটা এরকম আছে, পিতৃ যোগ ঋণ, পিতৃ যোগ ঋণ মানে পিতার দায় দেনা, ঋণ। তাহলে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতে এটাকে সন্ধি করে এরকম পিতৃণ। আমরা যেমন বলি বিদ্যা যোগ আলয়, দীর্ঘস্বর হয় না? বিদ্যালয়। আমরা বলি রবি যোগ ইন্দ্র, দীর্ঘস্বর রবীন্দ্র হয় না? এরকম রস্র রি আর রি মিলে সন্ধি হয়ে কি হয়? দীর্ঘ রি হয়। আমাদের বাংলায় দীর্ঘ ঋ নাই বলেই এখন শব্দটা এই আমাদের এই পিতৃঋণই থাকে, পিতৃণ হয় না আর। কেমন? আচ্ছা, আরো একটি বর্ণ আমরা ছোটকালে পড়েছি, তোমাদের বইয়ে এখন এটা তুলে দেওয়া হয়েছে পুরোপুরি। আমি ছোটকালে পড়েছি। এই যে এই বর্ণটা, এটিকে বলা হয় লি। আমরা ছোটকালে এরকম অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে, তোমরা পড়ছো না? ওইরকম লি এর লেজে আমরা পড়েছি এরকম, কাঠবিড়ালির লেজে লি, অর্থাৎ কাঠবিড়ালির লেজটা এরকম বাঁকা হয়ে থাকে, কাঠবিড়ালির লেজে লি। হ্যাঁ, এটির উচ্চারণ এক সময় ছিল। এখন যেমন ধরো এইরকম আমরা বলি এরকম মিরাকল, মিরাকল বা এই যে ওরাকল, CLA, এটা কনফিউশন। হ্যাঁ, মিরাকল বা ওরাকল, এই যে এই উচ্চারণটা সংস্কৃত বই আমি পড়েছি এরকম, শব্দটা এরকম। এখন আমরা এটাকে মিরাকল ওরাকল বলছি, কিন্তু শব্দটা সংস্কৃত ব্যাকরণ আমি পড়েছি মিরাকলি, ওরাকলি। এখন মডার্ন প্রনাউন্সিয়েশন হয়ে গেছে মিরাকল ওরাকল। এখন তো মডার্ন প্রনাউন্সিয়েশনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা পড়েছি এডুকেশন, এখন কি এডুকেশন। আমরা পড়েছি কি, আমরা পড়েছি হচ্ছে এই যেমন ধরো টেলিভিশন, বলছে টেলিভিশন। আমি সেদিন দেখলাম এই BBC নিউজে ওরা এই যে আমরা এরকম পড়ছি না ইসলাম, কেমন, ওরা এটাকে বলছে ইসলাম, ইসলাম উচ্চারণ করছে। সুতরাং মডার্ন প্রনাউন্সিয়েশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন প্রনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা ছিল কি
মিরাকলি, তারা পড়ছে কি মিরাকল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় অনেকক্ষণ ধরেই এই ক্লাসটি উপভোগ করছি। আমার মনে হয় যে আমাদের আরও কিছু জিনিস ছিল, তোমাদের সংক্ষেপে একটু দিয়ে দিই। আমরা হয়তো এই ক্লাসটি আর রিপিট করা সম্ভব হবে না। আমাদের এই যে স্বরবর্ণের ছকে তোমরা ডিটেলস পেয়েছো। আমরা এবার স্বরবর্ণের প্রকার যদি আমি বলি, গঠনের দিক থেকে স্বরবর্ণ দুই প্রকার। এক মৌলিক, দুই যৌগিক। মৌলিক আমি যখন বলবো মৌলিক একটা আছে বর্ণ, একটা আছে ধ্বনি। মৌলিক বর্ণ 6টি, ধ্বনি হচ্ছে 7টি। কেন 7টি? এই যে এখানে এই একটি বর্ণ আছে যেটা বর্ণের ধ্বনি আছে যেটা বর্ণের মধ্যে নাই, কেমন? আর যৌগিক যখন আমি বলবো বর্ণ মাত্র 2টি, একটি হচ্ছে ওই, একটি হচ্ছে ঔ। আর যখন আমি বলবো ধ্বনি হচ্ছে কয়টি? 25টি। এটা তো লিখে দেওয়া যাবে না। তাহলে আমাদের গঠন অনুযায়ী স্বরবর্ণ দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক স্বরবর্ণ আর একটি হচ্ছে কি যৌগিক স্বরবর্ণ। আমি যদি বলি উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী স্বরবর্ণগুলো দুই প্রকার, একটি হচ্ছে হ্রস্ব আর একটি হচ্ছে কি দীর্ঘ। হ্রস্ব হচ্ছে 4টি, দীর্ঘ হচ্ছে 7টি। কেমন? আর একটা আছে মাত্রা অনুযায়ী, এটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে এই পূর্ণমাত্রা মোট হচ্ছে 6টি, এই অ থেকে নিয়ে দীর্ঘ পর্যন্ত। আর একটি হচ্ছে অর্ধমাত্রা, মাত্র একটি, অনলি রি। আর একটা হচ্ছে মাত্রাহীন, এরা আছে মোট 4টি, এই এ, ওই, ও, ঔ। কেমন? তাহলে এই 6 আর 1 7, 7 4 মোট কি 11টি। আর উচ্চারণের স্থান তো আমরা বলেছি, স্থান অনুযায়ী হচ্ছে 6 প্রকার, যেটা আমাদের ছকে আছে। একটি হচ্ছে কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ, 2 নম্বর হচ্ছে তালব্য বর্ণ, 3 নম্বর হচ্ছে ওষ্ঠবর্ণ, 4 নম্বর হচ্ছে মূর্ধন্য বর্ণ, 5 নম্বর হচ্ছে কণ্ঠতালব্য, আর 6 নম্বর হচ্ছে কি কণ্ঠস্থ বর্ণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা আজকের এই ক্লাস থেকে অনেকগুলো তথ্য পেয়েছো, কিছু আনকমন তথ্য পেয়েছো। খুবই যেগুলো দরকারি আমরা সেগুলো বলেছি, যেগুলো অপ্রাসঙ্গিক কথা সেগুলো হয়তো আমরা ইচ্ছার বিরুদ্ধে চলে আসতে পারে, আমি জানি না। তবে পরিশেষে আমি তোমাদের বলবো যে তোমরা যদি আমাদের সাথে থাকো, এই নরসিংদী অনলাইন পাঠশালার সাথে থাকো, তাহলে আমরা তোমাদের এই যে বন্ধের যে ক্ষতিটা হচ্ছে আমরা নিশ্চয়ই সেটা তোমাদের পুষিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমরা আশা করব তোমরা নরসিংদী অনলাইন পাঠশালার সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। আর নিচে আমার দেখবা ফেসবুক লিংক আছে, এই লিংকে গিয়ে নক করে আমাকে কেউ যদি প্রশ্ন করো, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই পর্যন্ত যে যেখান থেকেই দেশে বিদেশে যেখান থেকে আমার এই লাইভ ক্লাসটি উপভোগ করছো বা করেছো, সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক ধন্যবাদ। যে সমস্ত সহকর্মী শিক্ষকরা আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। যে সমস্ত অভিভাবকরা এই ক্লাস উপভোগ করছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমাদের এখানেই ক্লাস শেষ করতে হচ্ছে। যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় বাড়িতেই থাকবেন। সেই পর্যন্ত আবার আগামী ক্লাসে দেখা হবে বাংলা ব্যাকরণের ব্যঞ্জন বর্ণ অংশ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।